সেন্ট পল কলেজের ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজ রেজাল্ট আউটের দিন। সব ছেলেমেয়েরা রেজাল্ট আনার পর একে অপরের সঙ্গে গল্পগুজব করে সময় কাটাচ্ছিল। এমন সময় ভূমিকা একটি বড় কার থেকে নেমে এগিয়ে আসে। তাকে দেখে কলেজের মেয়েদের একটি দল দাঁড়িয়ে পড়ে। তাদের মধ্যে সন্ধ্যা বলে, আরে দেখ দেখ, নায়িকা চলে এসেছে, এবার ছেলেরা সব ওর দিকেই দৌড়াবে। তাজা বলেছিস, কি দেখতে পায় ওর মধ্যে কে জানে। ওরকম ছোট ছোট ড্রেস পরে ছেলেদেরকে নাচায়, আর ছেলেরাও ওর তালে তালে নাচে। আরে ওই করে করেই তো ঋষি আর কৌশলের এবারে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তবুও ওদের মধ্যে কোনো ভ্রুক্ষেপই নেই। দেখ দেখ, ওরা আবার ওর পেছনে যাচ্ছে। ওদের কথা বাদই দে, ওদের কোনো দোষ নয়। কোনো মেয়ে যদি নিজেকে এভাবে সবার সামনে তুলে ধরে, তখন ছেলেরা কি করবে? আসলে ভূমিকা ধনী ব্যবসায়ী মিস্টার বর্মনের একমাত্র মেয়ে ছিল। দেখতে শুনতে সে যেমন সুন্দরী তেমনই স্মার্ট ছিল। ছেলেরা তো তাকে পছন্দ করতই, মেয়েরাও তার ড্রেসিং সেন্স, মেকআপ স্টাইল এসব দেখে হিংসা করত। প্রীতি ও সন্ধ্যা যখন এসব কথা বলে, তখন সেখানে কৌশল আসে এবং বলে, কিরে, তোরাও তো দেখছি ভূমিকে দেখে হাঁ করে দাঁড়িয়ে আছিস, ব্যাপারটা কি বলতো? কি আর ব্যাপার, তোরা যে রেজাল্টটা করেছিস তার কারণটা নিয়ে ডিসকাস করছিলাম। যাই হোক, বাড়িতে সব ব্যাপার বলবি তো? এটা আবার কোনো কথা হলো? ওসব রেজাল্ট নিয়ে কোনো লাভ নেই। ওসব তো শুধু লোক দেখানি। কলেজে আসার কারণ তো তোদের সামনেই দাঁড়িয়ে আছে। এবছর না আমি ভূমিকে আমার প্রেমের জালে আটকেছি, তাহলে আমার নাম কৌশল না। কিন্তু ঋষি তো বারবার বলেছে যে ভূমিকা ওর গার্লফ্রেন্ড। ওরা নাকি খুব তাড়াতাড়ি বিয়েও করবে শুনছি। তুই এসব প্ল্যান কবে থেকে করতে লাগলি? ঋষি ও আবার কবে থেকে ভূমিকে পটালো? তো কবে থেকে পিঙ্কির পিছনে পড়ে আছে। দুদিন ছাড়া গার্লফ্রেন্ড চেঞ্জ করে, মিথ্যেবাদী কোথাকার। ওর কথা একদম বিশ্বাস করবি না তোরা। ও একেবারে দুমুখো সাপ। সে দুমুখই সাপ হোক আর চার মুখই সাপ হোক, তাতে আমাদের কি? ভূমিকা যেমন বড় লোক বাড়ির মেয়ে, ও তোদের কাউকেই পাত্তা দেবে না। আমার নাম হচ্ছে কৌশল। আমার নামের মাঝেতেই কেরামতি লুকিয়ে আছে। কেমন করে মেয়ে পটাতে হয় তা আমি ভালো করেই জানি। কলেজের মাঠে একটি বেঞ্চে পিঙ্কি বসে টিফিন করছিল। এমন সময় ঋষি সেখানে আসে আর বলে, পিঙ্কি, তখন থেকে আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তুমি তো আমার কথা শুনতেই পাচ্ছ না। কাল তুমি আমার ফোন ধরলে না কেন? দেখো ঋষি, আমি আগে অনেকবার তোমাকে বলেছি আর এখনো বলছি, এভাবে আমাকে বিরক্ত করো না। তুমি কেন বারবার আমার নাম্বারে কল করছো বলো তো? পিঙ্কি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এটাই বলতে চাই, তুমি প্লিজ আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করে নাও। তোমার কি মাথা খারাপ ঋষি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, 1 মাসের মধ্যেই আমার বিয়ে হবে। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এখনো 1 মাস বাকি। চলো এই 1 মাস আমরা একটু ফোন করি, এই একটু ঘোরাফেরা আড্ডা দেওয়া, এতে দোষ কি? আমি জানতাম তুমি একটা খারাপ ছেলে, কিন্তু তুমি যে এতটাই নীচ তা আমি আগে বুঝতে পারিনি। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আর কখনো আমাকে বিরক্ত করতে আসবে না। না হলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে তোমার নামে কমপ্লেন করে দেবো। ওহো, এতে তো রেগে যাওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে যাওয়ার যাও, আমার অনেক কাজ আছে। এরপর ঋষি সেখান থেকে চলে আসে। ঋষিকে দেখে সন্ধ্যা বলে, কি ব্যাপার ঋষি, আজ তুই এখানে আসতে এত দেরি করলি যে? ওদিকে তোর গার্লফ্রেন্ডকে তো কৌশিক পটাবে বলে ঠিক করেছে। এত বড় সাহস কৌশিকের! ও জানে না যে ভূমিকা আমার বাবা আর ওর বাবা ছোটবেলার বন্ধু। ও আমাকে কত বিশ্বাস করে। বিশ্বাস করার ভালোবাসা দুটো একেবারে আলাদা ব্যাপার। তাছাড়া ভূমিকা নিজের মুখে কখনোই তো বলেনি তোকে ভালোবাসে। এই কথাটা আমরা বারবার তোর মুখেই শুনেছি। আরে বাবা, ভূমিকা এমন 5টা মেয়ের মতো না। ও একটু লাজুক ধরনের। সবার সামনে ও এসব কথা স্বীকার করে না, ও লজ্জা পায়। হ্যাঁ, ও কতটা লাজুক আমাদের থেকে বেশি আর কেউ জানে না। সেসব ওর জামা কাপড় দেখেই বোঝা যায়, বুঝলি? আচ্ছা আচ্ছা চুপ কর, এবার আমাকে ওর কাছে যেতে হবে, দেখি ব্যাপারটা কি হলো। এই বলে ঋষি ভূমিকার কাছে গিয়ে বসে এবং বলে, আরে ভূমি, হোয়াটসঅ্যাপ? তুই এখানে একা একা বসে আছিস? আমাকে তো ডাকতে পারতিস, আমি এসে তোর সঙ্গে গল্প করতাম। সারা কলেজে আমার মতো ছেলে পাবি না। দেখ ঋষি, তুই আবার আমার মাথা বকাতে এসেছিস। আর তুই সবাইকে কি বলে বেরিয়েছিস? আমি তোর গার্লফ্রেন্ড। তুই কেন এসব মিথ্যে কথা বলেছিস সবাইকে? তোর কি মাথা ফাথা খারাপ নাকি ভূমিকা? আমি কেন কাউকে বলতে যাবো তুই আমার গার্লফ্রেন্ড? আমাদের মধ্যে কেমিস্ট্রি দেখে যদি সবাই এরকম ধারণা করে, তাহলে আমার কিছু করার নেই। কেমিস্ট্রি মাই ফুড। তোর সঙ্গে আমার আবার কিসের কেমিস্ট্রি রে? শোন, এভাবে বারবার এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবি না, ওকে? আমি শুধু বাবার ভয়ে তোর সঙ্গে কথা বলি, না হলে তোর সঙ্গে বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছাই আমার নেই। এভাবে বলছিস কেন ভূমিকা? আমরা কতদিনের বন্ধু, আমরা একে অপরকে কত ভালো করে চিনি। হ্যাঁ, তোকে আমি ভালো করে চিনি বলে এইসব কথা বলছি। আমার থেকে যতটা দূরে থাকবি ততই তোর জন্য ভালো। এখন যা তো, তোর সঙ্গে ফালতু টাইম ওয়েস্ট করার মতো বাজে সময় আমার নেই। আমার অনেক কাজ আছে। এই বলে ভূমিকা সেখান থেকে উঠে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে পিঙ্কির সঙ্গে তার দেখা হয়। তখন পিঙ্কি বলে,
কি ব্যাপার ভূমিকা, এত রেগে আছিস কিসের জন্য? তোর মুড এত অফ কেন? আর বলিস না, এই ঋষিটা আমার মাথা ব্যথা করে দিচ্ছে। আমার বাবা যদি ওর বাবার বন্ধু না হতো তাহলে আমি ওর সঙ্গে কখনোই কথা বলতাম না। ওকে অ্যাভয়েড করলে না বাবা আমাকে বকাবকি করে, শুধু এই কারণেই ওর সাথে আমি কথা বলি। আচ্ছা, তাহলে তোর মাথা ব্যথার কারণ ওই ঋষি? ও আজ কি করেছে জানিস? এই বলে পিঙ্কি সমস্ত ঘটনা ভূমিকাকে বলে। সবকিছু শুনে ভূমিকা মাথায় হাত দেয়। তখন পিঙ্কি বলে, ছাড় ওর কথা, ও কেমন ছেলে সেটা কলেজে সকলেই জানে। আচ্ছা ভূমিকা, তুই সবসময় এই গিটারটা নিয়ে ঘুরিস কেন? তোকে তো কোনোদিনও গিটার বাজাতেও শুনিনি। আরে এই গিটারটা না আমাকে আমার আঙ্কেল ফ্রান্স থেকে এনে দিয়েছে। আমি ছোটবেলা থেকেই গিটার শিখবো বলে বায়না করতাম, তাই আঙ্কেল আমাকে এটা এনে দিয়েছে। আমি এখানে কয়েকজন টিচারের সঙ্গে কথা বলেছি জানিস, তাদের কয়েকটা ক্লাসও করেছি, কিন্তু সেরকম কাউকেই পাইনি। ও আচ্ছা, তাহলে তুই এখনো টিচারের খোঁজ করে যাচ্ছিস তাই তো? শোন, কলেজে বড় বড় করে একটা অ্যাড দিয়ে দে, দেখবি টিচারের লাইন লেগে যাবে। দূর, কি সব বলছিস তুই? আরে আমি একদম সত্যি কথা বলছি, এত সুন্দরী স্টুডেন্ট পেলে না টিচারের লাইন লাগবে না তো কি হবে? তারা যখন এইভাবে কথা বলছিল তখন তাদের কানে গিটারের সুর ভেসে আসে। মিউজিক শুনে পিঙ্কি বলে, আরে আমি কি ঠিক শুনছি? কেউ যেন গিটার বাজাচ্ছে। কে আবার আমাদের কলেজে গিটার বাজাচ্ছে? এই মিউজিকটা তো গার্ডেনের দিক থেকে আসছে, চল তো দেখে আসি। এই বলে তারা দুজনে গার্ডেনের দিকে যায় এবং দেখে সেখানে বিরাট নামে একটি নিউ স্টুডেন্ট গাছের তলায় বসে গিটার বাজাচ্ছে এবং আশপাশের ছেলেমেয়েরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মিউজিক শেষ হলে সবাই তার সঙ্গে কথা বলে। দূরে দাঁড়িয়ে থাকা পিঙ্কি ভূমিকাকে বলে, ভূমিকা কি কোইন্সিডেন্স দেখ, তুই আজকে গিটার টিচারের সন্ধান করছিলিস আর আজকেই নতুন গিটার টিচার এসে হাজির। আরে ও টিচার নাকি? শুনলি না কি বললো? ট্রান্সফার নিয়ে এসেছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মনে হয়। ওই হলো আর কি, কলেজের স্টুডেন্ট কিন্তু তোর টিচার। আমার কথা শোন, এই সুযোগটা হাতছাড়া করিস না। অন্য কেউ শেখার আগে তুই গিয়ে কথা বলে নি। তুই ঠিকই বলেছিস জানিস। কিছুক্ষণ পর ভূমিকা বিরাটের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায় এবং বলে, হাই, আই এম ভূমিকা অ্যান্ড ইউ? আই এম বিরাট, এই কলেজের নতুন, বাবার ট্রান্সফার হয়ে গেছে, তাই জন্যই তো এই কলেজে আসতে হলো। তুমি তো খুব সুন্দর গিটার বাজাও দেখছি। তুমি কি কোথাও গিটার শেখো? আসলে আমার না খুব গিটার বাজানোর শখ, কিন্তু আমি এখনো শিখে উঠতে পারিনি। আমি কখনো শেখাইনি, আমার বাবা আর্মি অফিসার আর উনি গিটার বাজাতে ভালো পারেন, ওনার কাছ থেকেই তো শেখা। ওয়াও, দ্যাটস গ্রেট। তুমি কি আমাকে গিটার বাজানো শেখাতে পারবে প্লিজ? আরে এতে এত রিকোয়েস্ট করার কি আছে? ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পর আধ ঘন্টা আমার কাছ থেকে গিটার শিখবে। থ্যাংক ইউ। আমি আজ থেকে তোমার কাছ থেকে গিটার শিখতে চাই। ক্লাস শেষ হলে আমরা এখানেই মিট করব, ওকে? ওকে, ডান। এরপর ভূমিকা সেখান থেকে চলে যায়। গাছের আড়ালে দাঁড়িয়ে ঋষি সবকিছুই শুনছিল। ভূমিকা চলে যাওয়ার পর সে বিরাটের কাছে আসে এবং বলে, ওহো নিউ কামার, আজকে কলেজে পা দিতে না দিতেই বড় ডানা বেরিয়ে পড়েছে। মানে? কান খুলে ভালো করে শুনে নাও, ভূমি শুধু আমার, আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে, আর আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করো না, না হলে এর ফল কিন্তু ভালো হবে না, বুঝলে? এই বলে ঋষি সেখান থেকে চলে যায়। তখন বিরাট মনে মনে বলে, এ কোন ধরনের পাগলা রে বাবা, যাই হোক আমার কি। এদিকে ভূমিকার মা চায়না দেবী তার স্বামীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিসেস সিনহাকে বলে, মিসেস সিনহা, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখুন, আমি জানি আপনি আমার হাজবেন্ডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর সেই জন্যই আমি আপনাকে অনেক ট্রাস্ট করি। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলার বলুন, আমি আপনার ট্রাস্ট ভাঙবো না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মেয়ে ভূমিকাকে আপনি ভালো করেই চেনেন। ভূমিকা দেখতে শুনতে খুবই স্মার্ট, কিন্তু ও বোকা ধরনের মেয়ে। বুঝতেই পারছেন, আজকালকার মেয়েরা হুট করে খারাপ সঙ্গের দোষে পড়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি ম্যাডাম। আমি ওর বাবাকে এ বিষয়ে অনেকবার সচেতন করেছি, কিন্তু উনি মেয়েকে অন্ধর মতন বিশ্বাস করেন। আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি কোনো একটা ভালো বিশ্বস্ত লোককে রেখে আমার মেয়ের উপরে ভালো করে নজর রাখুন। ও কখন কলেজে ঢোকে, কখন বের হয়, ওর কতগুলো ফ্রেন্ড, তাদের এই সমস্ত কিছু আমার লাগবে। ওকে ম্যাডাম, এ নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি কয়েকদিনের মধ্যে এসব ইনফরমেশন আপনার কাছে এনে দেব। দ্যাটস ভেরি গুড। সেদিন কলেজে ক্লাস শেষ হওয়ার পর বিরাট গার্ডেনে ভূমিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ভূমিকা সেখানে আসে এবং বলে, বিরাট, তুমি কখন এসেছো? তুমি তো দেখছি টাইমের ব্যাপারে খুব পারফেক্ট। আমার থেকেও আগে তুমি চলে এসেছো। হ্যাঁ, আমি সবকিছু বিষয়ে একটু পারফেক্ট। তুমি বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তুমি চলে যাবে। সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে বাবা ফোন করেছিল, বাবার সঙ্গে একটু কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট ক্লাস তো, তা তোমাকে ক্ষমা করে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে কিন্তু দেরি করলে চলবে না।
এই কথা বলার পর বিরাট নিজেই হেসে ফেলে, ভূমিকাও হাসে। এরপর তারা গিটার শেখা প্র্যাকটিস করে। বিরাট ভূমিকাকে গিটারের বিভিন্ন অংশ সম্পর্কে ভালো করে বোঝায়, তারপর একটু একটু করে গিটার বাজানো শেখায়। তারা তখন গিটার শিখছিল। এমন সময় আশপাশে অনেক ছেলে মেয়ে জমা হয়ে যায়। পিঙ্কি দীপা নামের একটি মেয়েকে বলে, আরে দীপা দেখ, ভূমিকা তো বেশ ভালোই গিটার শিখছে, দুজনের জুটি কিন্তু বেশ ভালো মানিয়েছে, কি বলিস? সন্ধ্যা ও প্রীতি তাদেরকে দেখে বলে, দেখ দেখ, নতুন ছেলেটা ওই ভূমিকার পাল্লাই পড়েছে। যত ন্যাকামো সব এখানেই দেখতে পাচ্ছি, আবার গিটার শেখানো হচ্ছে। ওর বাবা মা জানতে পারলে কি হবে বলতো? আগেও একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আর সেজন্য ওর বাবা ছেলেটাকে কলেজ থেকে বের করে দিয়েছিল। ছেলেটার পুরো কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছিল জানিস। এই সব ভূমিকা জানে, জেনে শুনেও আবার এই কাজ করছে। ছাড়, যে যা করছে করুক, আমরা হাজার বললেও কি ও আমাদের কথা শুনবে? আমাদের কি, ওরা প্রেম করুক বিয়ে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। ভূমিকার বিরাট শুধু একটু বসে গিটার বাজাচ্ছিল, তাতেই চারপাশের লোকজন এভাবে ভাবনা চিন্তা শুরু করে। এ সবকিছু ঋষিও লক্ষ্য করে। তখনই প্রীতি তাকে বলে, দেখলি তো ঋষি, তোর গার্লফ্রেন্ড এখন নতুন পার্টনার খুঁজে পেয়েছি, দুজনকে কিন্তু বেশ ভালো মানাচ্ছে, কি বলিস? হ্যাঁ, সবই তো দেখতে পাচ্ছি। ছেলেটাকে একবার ওয়ার্নিং দিয়েছিলাম, তা তো কাজ হয়নি দেখছি। নতুন এন্ট্রি তো, তাই জন্য আমার পাওয়ারটা জানে না। ওর ব্যবস্থা একটা করতেই হবে। তুই আবার কি করতে চলেছিস? ভূমিকা তোকে কতটা পাত্তা দেয় সেটা এখন পরিষ্কার করেই বোঝা যাচ্ছে। তোর সঙ্গে কথা বললে ও বিরক্ত হয়, আর দেখ ওই ছেলেটার সঙ্গে কত হেসে হেসে গিটার বাজাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তোর কি মনে হয় প্রীতি? সেটা তো সবাই দেখতে পাচ্ছে, আমার তো ওদেরকে দেখে বেশ ভালোই লাগছে। এভাবে প্রীতি এবং সন্ধ্যা ঋষিকে উল্টোপাল্টা করে বোঝাতে থাকে। ঋষি রেগে সেখান থেকে চলে যায়। গিটার বাজানো শেষ হয়ে গেলে বিরাট ভূমিকাকে বলে, বাহ ভূমিকা, তুমি তো বেশ ভালোই গিটার বাজাতে পারছো। তুমি কি আগে বাজাতে নাকি? না, সেরকম ভাবে বাজাইনি। একজন ওস্তাদের কাছে ভর্তি হয়েছিলাম বটে, কিন্তু তার শেখানোটা আমি ঠিক বুঝতে পারিনি। তবে তুমি খুব ইজিলি শেখাও, দেখো কত তাড়াতাড়ি আমি সুরটা তুলে নিয়েছি। হ্যাঁ, তোমার দেখছি শেখার আগ্রহ আছে। একটু প্র্যাকটিস করলে কিছুদিনের মধ্যে আমার থেকে ভালো গিটার বাজাতে পারবে। ও বাবা, এত বেশি প্রশংসা করো না, সময় এলেই সব বুঝে যাবে। ওকে বিরাট, বাই। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই থাক। কালকে টিফিন ব্রেকের পর আবার প্র্যাকটিস করা যাবে। এই বলে ভূমিকা সেখান থেকে উঠে চলে যায়। ঋষি তার পেছন পেছন যায় এবং তাকে বলে, ভূমিকা একটু দাঁড়াবে, তোমার সঙ্গে আমার কথা আছে। কি হলো ঋষি, তুমি আবার আমার মাথা বকাতে এসেছো? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। ও, আমার সঙ্গে কথা বলা তোমার সময় নেই, আর অন্য ছেলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গার্ডেনে বসে গিটার বাজাবে, হাসাহাসি করবে, সেসবের তোমার সময় আছে। ও আচ্ছা, তুমি বিরাটের কথা বলছো তাই তো? যাক, এতক্ষণে তাহলে বুঝতে পেরেছো। এতে বোঝার কি আছে? আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, এতে তোমার সমস্যা কোথায়? আর আমি কার সাথে কথা বলবো, কার সঙ্গে হাসাহাসি করবো, এ বিষয়ে তুমি আমাকে জ্ঞান দেওয়ার কে বলো তো? ভূমিকা, তুমি ভুলে যেও না, তোমার বাবা মা এগুলো কিছুই পছন্দ করে না। সেটা আমি আর আমার বাবা মা বুঝে নেব। তুমি আমার ফ্যামিলির কেউ না, তাহলে তুমি আমার উপরে এত জোর দেখাচ্ছ কেন? তোমাকে কি আমার বাড়ির লোক আমার বডিগার্ড হিসেবে রেখেছে? এরপর থেকে তুমি আমার ব্যাপারে কিন্তু বেশি নাক গলাতে আসবে না, বুঝেছো? আমরা একে অপরকে ভালোবাসি আর খুব তাড়াতাড়ি বিয়েও করব, বুঝলে? এবার তুমি আমার রাস্তা ছাড়ো, আর খবরদার আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবে না, না হলে খুব খারাপ হয়ে যাবে। এই বলে ভূমিকা রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন বিরাট কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। হঠাৎ তখন ঋষি এবং তার 3 গুন্ডা বন্ধু সেখানে আসে। তারা সবাই বিরাটকে ঘিরে দাঁড়ায় এবং ঋষি বলে, তোকে আমি এত করে ওয়ার্নিং দিলাম, কিন্তু তুই তো দেখছি আমাকে হালকাভাবে নিয়েছিস। নিজেকে কি খুব বড় ডন ভাবিস নাকি? এসব তুমি কি বলছো? তোমার মধ্যে নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি কিছুই করিনি। আচ্ছা, কিছুই করিনিস তাই তো? তাহলে কালকে ভূমির সঙ্গে গার্ডেনে বসে অত হাসাহাসি করছিলিস কেন? আমি তোকে বলেছিলাম না ওর থেকে তুই দূরে থাকবি, ও আমার গার্লফ্রেন্ড। কিন্তু তুই তো দেখছি লিমিট ক্রস করে গিয়েছিস। আমি তো জাস্ট ওকে গিটার শেখাচ্ছিলাম, এর থেকে বেশি কিছু না। বিশ্বাস করো আমার কথা। বিরাট ঋষিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঋষি তার বন্ধুদেরকে ইশারা করে। সবাই মিলে বিরাটকে প্রচন্ড পরিমাণে মারধর করে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল ম্যাডাম সেখানে এসে উপস্থিত হন। তিনি ঝামেলা থামান এবং বলেন, কি হলো ঋষি, এসব তুমি কি করছো? আর এরা কারা? ম্যাম, আপনি আসলে একটু সমস্যা ছিল তো তাই। তাই কি? তা তুমি আবার তোমার গুন্ডা বন্ধুদেরকে নিয়ে আমাদের কলেজের ক্যাম্পাসে এসেছো? তুমি আগেও বাইরে ছেলেদেরকে কলেজে ঢুকিয়েছিলে আর গন্ডগোল করেছিলে। আমি তখন তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তোমাকে আর কাউকে বিরক্ত করতে বা গুন্ডামো করতে দেখি, তাহলে কলেজ থেকে আমি রাস্টিকেট করে দেব।
এভাবেই প্রিন্সিপাল ম্যাডাম ঋষিকে অনেক বকাবকি করেন। ঋষি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তিনি বিরাটকে নিয়ে সেখান থেকে চলে যান। সবার সামনে নিজের অপমান হতে দেখে ঋষি রাগে লাল হয়ে যায়। সে ভূমিকার কাছে গিয়ে বলে, এসব কিছু তোমারই করা তাই তো? তুমি নিশ্চয়ই মনে হচ্ছে প্রিন্সিপাল ম্যামের কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছো, নাহলে প্রিন্সিপাল ম্যাম হঠাৎ করে এই সময় এইখানে এসে পড়ে। তুমি একদম ঠিক বলেছো ঋষি। আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করেছি। তুমি এর আগে সেম ঘটনা অনেকবার করেছো, প্রতিবার ছাড় পেয়ে গেছো, কিন্তু এখন দেখছি তোমার সাহস অনেক বেড়ে গেছে। এত বেশি বাড়াবাড়ি করাটা না ঠিক নয়। বাড়াবাড়ি আমি করছি না, তুমি যেটা করছো ঠিক করছো। তোমার সমস্যা কি জানো ঋষি? তুমি না নিজেকে একটু বেশি গুরুত্ব দাও, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে একটু গুরুত্ব দিই না। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি তোমায় একটুও পছন্দ করি না। আর তুমি এখন যা করেছো না, তা থেকে তোমার প্রতি আমার ঘৃণা আরোই বেড়ে গেছে। তাই আমি তোমাকে এখনো বোঝাচ্ছি, সময় থাকতে থাকতে শুধরে যাও। এসব কথা বলে তুমি ঠিক করলে না ভূমিকা। তুমি কিন্তু আমাকে চেনো না, আমি কি করতে পারি সে সম্পর্কে তোমার ধারণাও নেই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, শুধু আমার লাইফে বেশি নাক গলাতে এসো না। আমার ভালো খারাপ বোঝার ক্ষমতা আমার আছে, তুমি নিজেরটা বুঝে নাও। এই বলে ভূমিকা সেখান থেকে চলে যাওয়ার পর প্রীতি এবং সন্ধ্যা সেখানে আসে। তারা দেখে ঋষি খুব রেগে আছে। তখন প্রীতি সন্ধ্যাকে বলে, দেখ দেখ সন্ধ্যা, ঋষি খুব রেগে আছে, চল আমরা একটু আগুনে ঘি ঢেলে আসি। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো সময়, চল। এরপর তারা গিয়ে ঋষিকে বলে, আরে ঋষি, আজ তো তোমার গেম তোমার উপরেই উল্টে গেল। হঠাৎ করে প্রিন্সিপাল ম্যাডাম কি করে এসে গেল বুঝতেই তো পারলাম না। তাই তো আমিও সেটা ভাবছি। এবারে কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম খুব রেগেছিলেন। আমাদের সবার সামনে বলে গেলেন যে তোমাকে পরের বার কিছু করতে দেখলে কলেজ থেকে বার করে দেবেন। কি জানি বাবা, কে ওনার কানে এসব কথা তুললো। আমি যেন একবার ভূমিকাকে প্রিন্সিপাল ম্যাডামের রুমে যেতে দেখেছিলাম। আমার মনে হয় না ওই নালিশ করেছে। আসলে ও বিরাটের ব্যাপারে খুব সিরিয়াস, সব সময় তো ওর ব্যাপারেই কথা বলে। যাই হোক, এখন তো ঋষির জন্য আমার খুব খারাপ লাগছে। ওর হাতে আর কিছুই রইলো না। ভূমিকা তোকে পাত্তাই দিচ্ছে না। ঋষি এসব কথা শুনে আরো বেশি রেগে যায়। তখন সন্ধ্যা বলে, আচ্ছা ঋষি, তুমি তো এক কাজ করতে পারো। তুমি এই ছেলের ব্যাপারে ভূমিকার বাবার কাছে বলে দিতে পারো কিভাবে ওনার মেয়ে ছেলের সাথে রাসলীলা করছে। উনি বাকি ব্যাপারটা সামলে নেবেন। কি বলিস প্রীতি? একদম, এটা কিন্তু দারুণ আইডিয়া। এভাবে সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। সন্ধ্যার আইডিয়া ঋষির খুব ভালো লাগে এবং সে মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে ভূমিকার বাড়ি পৌঁছায় এবং তার বাবা মাকে ভূমিকা ও বিরাটের ব্যাপারে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। সবকিছু শুনে মিস্টার বর্মন বলেন, তুমি যা বলছো সব ঠিক তো? 100% ঠিক আঙ্কেল। এই ছেলেটা খুব বাড়াবাড়ি করছে, এক্ষুনি এর কিছু একটা ব্যবস্থা করা উচিত। যেটা নিয়ে ভয় করছিলাম সেরকমই হলো। এভাবে কতদিন চলবে? আমার মনে হয় এর একটা পার্মানেন্ট সলিউশন করা দরকার। খুব তাড়াতাড়ি ভূমিকার জন্য একটা ভালো পাত্র দেখে ওর বিয়ে দিতে হবে। আমি এই বিরাটকে নিয়ে ভাবছি। আঙ্কেল আন্টি, আমি ভূমিকার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আপনারা শুধু বিরাটের ব্যাপারটা সামলে নিন, আর কোনো সমস্যা হবে না। ঋষির কথা শুনে চায়না দেবী এবং মিস্টার বর্মন প্রচন্ড রেগে তার দিকে তাকায় এবং বলে, কি বলছিস? তোর মতো অকর্ম ছেলেকে আমি আমার বাড়ির জামাই করব? তোর মাথা ঠিক আছে তো? তোর মতো ছেলে তো আমি আমার অফিসে পিয়নের কাজে রাখি। নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ। তোর যা বলার বলা হয়ে গিয়ে থাকলে তুই এক্ষুনি চলে যা। আর হ্যাঁ, তুইও আজকাল আর ভূমিকার আশেপাশে ঘুরবি না। তোকেও যদি ওর কাছাকাছি দেখি তাহলে তোরও ঠ্যাং ভেঙে রেখে দেব। যা এখন। এভাবেই তারা ঋষিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বন্ধুরা, এবার কি হবে? ঋষি কি নিজের জালে নিজেই জড়িয়ে পড়লো? আর বিরাটও কি কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। সোনিয়া তার মা রঙ্গিলা দেবীর সঙ্গে আলমপুর শহরের এক বস্তিতে দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছিল। সোনিয়াকে দেখতে শুনতে খুবই ভালো ছিল এবং শহরের পরিবেশে বড় হয়ে ওঠার ফলে সে বেশ কিছুটা মডার্ন হয়ে উঠেছিল এবং তাকে দেখলে কেউই ওই বস্তির মেয়ে বলে মনে করতো না। কারণ যেখানে ওই শহরের ওই বস্তিতে দারিদ্র লোকজনের বসবাস ছিল আর বাকিরা খুবই ধনী ও বিলাসবহুল জীবনযাপন করত। এমনই সেদিন সোনিয়া তার বাড়িতেই ছিল। তখন, ওহ মা, আমি সকালে তোমাকে বললাম যে তুমি কাপড়গুলো ধুতে যেও না, একটু বেলায় এগুলো আমি ধুতে নিয়ে যাব, তবু তুমি আমার কথা শুনলে না, তাই তো? আরে মা, ওখানের জল খুবই অপরিষ্কার, আর তুই যেখানে পরিষ্কার জামা কাপড় পরেই আছিস, এখন আমি তোকে কিভাবে ওখানে যেতে দেবো বলতো?
মা, তুমি এটাকে ভালো জামা বলছো? এটা 2 বছরের পুরানো হয়ে গিয়েছে। এটা দেখতে চকচকে থাকলেও পুরানোই। আর মা, যদিও সামনে ঈদ চলে এসেছে, তা আমি যদি এখন এটাকে নষ্ট করে দিই তাহলে কোনোই অসুবিধা নেই। হ্যাঁ তাই তো, সত্যি সত্যিই তো ঈদের সময় চলে এসেছে, কিন্তু ওকে যে এখন নতুন জামা কিনে দেবো সে টাকাই তো আমার কাছে নেই। কি হলো মা, তুমি চুপ হয়ে গেলে যে? তুমি কি এই বছরেও আমায় কিছু কিনে দেবে না নাকি? না রে মা, আমি এইবারেও তোকে কিছু কিনে দিতে পারবো না, যেখানে তুই তো আমাদের পরিস্থিতি জানিস। এখন আমরা ভালোভাবে দুবেলা খাবারই জোগাড় করতে পারি না, আর সেখানে কিভাবে তোকে আমি জামা কিনে দেবো বল? সোনিয়া প্রথম থেকেই বুঝদার প্রকৃতির মেয়ে ছিল, আর তাই সে তার মায়ের দুঃখ কষ্ট সবটাই বুঝতো। ও তাই সে তখন বলে, এই যে মা, তুমি কেঁদো না। এখন তুমি কাঁদলে আমারও কান্না পায়। আর মা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই বছর ঈদে কোনোই কেনাকাটা করব না। আর তোমার কষ্ট কমাতে আজ থেকে আমিও কাজের খোঁজে বের হব। কিন্তু মা, এটা করলেও কোনো লাভ হবে না, কারণ আমাদের মতো গরিবদের জন্য কোনোই ভালো কাজ নেই। হয়তো লোকের বাড়িতে ধোয়া মোছার কাজ করে করেই জীবন শেষ করতে হবে, আর না তোমার দোকান হাটে জল বয়ে কিছু টাকা রোজগার করো। না মা, এগুলো বাদেও অনেক কাজ আছে। আমি আজ যাচ্ছি, আর তুমি দেখবে আমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ খুঁজে নেব। সোনিয়া এভাবে বললে তখন রঙ্গিলা দেবীরও কিছু করার থাকে না। এরপর সোনিয়া কাজের খোঁজে সেদিনই বেরিয়ে পড়ে, এবং সে অনেক খোঁজাখুঁজির পর একটি ফ্যাক্টরিতে যায়। ও সেখানে গিয়ে কাজের কথা বললে ফ্যাক্টরির মালিক রূপা তাকে বলে, না, আমার ফ্যাক্টরিতে তেমন কোনোই কাজ নেই, তবে তুমি চাইলে আমার বাড়িতে কিছু কাজ দিতে পারি। ওই মানে আমি অফিস চলে আসার পর বাড়ি সব কিছুই অগোছালো হয়ে পড়ে থাকে আর কি। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন আমি সেটাই পারবো। ও দ্যাটস গ্রেট, দেন কাল থেকে তাহলে তুমি নীলাম্বরপুর সদনের আমার বাড়িতে চলে এসো, কেমন? রূপা এভাবে বললে সোনিয়া সেদিন খুবই খুশি হয়ে যায়, এবং খুশি মনে তখন তার বাড়িতে চলে আসে। এবং পরের দিন থেকে সোনিয়া সত্যি সত্যি রূপার বাড়িতে কাজের জন্য যায়। ও সে গিয়ে কাজ করতে থাকে, এবং তখন সোনিয়াকে নিপুণভাবে কাজ করতে দেখে রূপাও খুবই খুশি হয়ে যায়। ও সে প্রায় সমবয়সী হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে রূপা সোনিয়াকে তার বন্ধু বলেই মনে করতে থাকে। তাই একদিন রূপা সোনিয়াকে বলে, এই যে সোনিয়া, এই বছর ঈদ তো খুব তাড়াতাড়ি চলে এলো, তা তোমরা ঈদের কেনাকাটা করবে না? না মানে আমি আজ বের হচ্ছিলাম, তাই তোমাকে বললাম। আসলে ম্যাডাম, আমরা কয়েকদিন পর কেনাকাটা করব, আর আজ আপনি যাচ্ছেন যান, আমি ততক্ষণে এদিকের কাজ মিটিয়ে রাখছি। এই না না, সেটা বললে হয় না, এখন তুমি আমার বন্ধুর মতো, তাই এখনই তুমি আমার সঙ্গে চলো, যেখানে আমার সব বন্ধুরাই আসছে, আর তোমারও তাহলে মার্কেট ঘুরে ঈদের জামা কাপড় দেখা হয়ে যাবে। হ্যাঁ, গেলেও তো সমস্যা কি আছে? আমি তো এখন কিছুই কিনবো না, তাহলে 5 রকম কাপড় দেখা হয়ে যাবে। এই চলো বলছি, আমি কিন্তু আর শুনবো না। হ্যালো ড্রাইভার, তুমি গাড়ি বের করো। এভাবেই রূপা ফোন বের করে ড্রাইভারকে বলে দেয়। এরপর সে সোনিয়াকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যায়। সেখানে গিয়ে রূপার আরও কিছু বান্ধবীর সঙ্গে দেখা হয়। এরপর তারা কোনোই দামাদামি না করে নানান রকম নামি দামি জিনিসপত্র কেনাকাটা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, ও কিছুক্ষণ পর তার এক বান্ধবী মোনালিসা বলে, এই রূপা, তুই লক্ষ্য করেছিস তুই 1 লক্ষ টাকারও বেশি জিনিসপত্র কিনে নিয়েছিস। এখন এগুলোকে কিভাবে বয়ে নিয়ে যাবি সেটা ভেবেছিস? আরে বাবার কি আছে, দেখছিস না, সাথে করে কাজের লোককে নিয়ে এসেছে। এখনো এগুলো বইবে বলেই তো হয়তো নিয়ে এসেছে। এই শোন, তোরা যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, বুঝেছিস? এখন ওকে আমি আমার কাজের লোক ভাবি না, ও তোদের মতোই আমার বন্ধু, আর যেখানে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমার গাড়ি রয়েছে। তাহলে আর কি, তোর অগাধ টাকা রয়েছে, তুই এখন পুরো শপিং মলই কিনে নে। হ্যাঁ, কিনবো না তো কি করব? এখন আমি বাড়ির একমাত্র মেয়ে, যেটা পছন্দ হবে সেটাই কিনে নেব। আর শোন, বছরে একবার ঈদ আসে, তাই আমি তোদেরকে এইসব আলোচনা করার জন্য এখানে নিয়ে আসিনি। তোদের যদি কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র জানা থাকে তাহলে বল। রূপার মুখে এরকম কথা শুনে তখন কারোরই কিছু বলার থাকে না। আসলে রূপা এরকমই ছিল, আর তাদের বিশাল সম্পত্তি তাকে এমনই করে তুলেছিল যে তার কাছে এখন দামি জিনিসপত্র সস্তা বলেই মনে হতো। এদিকে বড়লোকদের কেনাকাটা দেখে সোনিয়া একেবারেই হতবাক হয়ে গিয়েছিল, কারণ সে এতদিন না তো এরকম দামি জিনিসপত্র দেখেছে, আর নাই বা সেগুলো কিনেছে। ছোটবেলা থেকে তার মাকে জিনিসপত্র দাম দর করে কিনতেই সে দেখে এসেছে।
এমনকি দাম বেশি বলায় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি করতেও শুনেছে। তাই তখন সোনিয়া মনে মনে ভাবে, হে ঈশ্বর, এই একই পৃথিবীতে কত রকমের মানুষজন আছে, যেখানে আমরা একটা জিনিসপত্র কিনতে গেলে 7-5 ভাবি, আর এরা কিনা কত সহজেই হাজার হাজার টাকা জিনিসপত্র কিনে ফেলছে। এই যে সোনিয়া, চলো, আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে। এতক্ষণ ঘুরলাম, তোমার তো দেখলাম কিছুই পছন্দ হলো না। এখন তুমি ঈদে কি জামা কাপড় নেবে সেটা উপরওয়ালাই জানেন। না ম্যাডাম, আসলে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি এখন কিছু কিনবো না, আমিও আমার মা গিয়ে ঈদে শপিং করব। হ্যাঁ, সে ভালো, কিন্তু আমার তো মা নেই, আর নাইবা বাবা দেশে থাকেন, তাই আমাকে এখন ওদেরকে নিয়ে একাই শপিং করতে হয়। তা চলো আমরা বাড়ি যাই। এই বলে রূপা তখন সোনিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায় ও কয়েকদিন পর সোনিয়ার স্যালারি হয়ে গেলে তারা দুই মা ও মেয়ে মিলে ঈদের শপিং করার সিদ্ধান্ত নেয়। তখন, দেখ মা, তোকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখবি, তাহলে আমাদেরকে কেউই ঠকাতে পারবে না। হ্যাঁ মা, সে আমি জানি। এগুলোই তো, যে দোকানে গিয়ে হাঁপাহাঁপি করবি না, এটা নেব ওটা নেব বলে জেদ করবি না, বেশি দাম বললে সেটার প্রতি মনোযোগ দেখাবি না, তাই তো? তাহলে তোর কথাগুলো মনে আছে, আমি তো ভেবেছিলাম তুই সবকিছুই ভুলে গিয়েছিস। মা, এগুলো ভোলার কথা নয়। আর আমি জানি মা যে আমরা দারিদ্র, তাই আমাদের টাকা বাঁচাতে এগুলো করতেই হবে। আর এখন আমি যথেষ্ট বড় হয়েছি, তাই এগুলো সবই বুঝি। আচ্ছা রে মা, তাহলে চল আর গিয়ে আমরা ঈদে শপিং করে নিই। যদিও এটা খুশির ঈদ, তাই কেনাকাটা যেমনই হোক না কেন, আমরা খুশি হলেই হবে। রঙ্গিলা দেবী এভাবেই বলে তখন সোনিয়াকে নিয়ে কেনাকাটা করতে চলে যায়। এরপর তারা একটি দোকানে যায়। তাদেরকে যেতে দেখে দোকানদারটি বলে, এই যে ম্যাডাম, আসুন আসুন, তা বলুন কি কি নেবেন? এখন নতুন ব্র্যান্ডের অনেকই জামা কাপড় এসেছে। হ্যাঁ বলছি, আসলে আমরা আমাদের মন মতোই কাপড় নেব। আর দামটা আপনি এত বেশি বলছেন কেন, যেখানে তো অন্য দোকানে আরো কম দামেই পাওয়া যাচ্ছে? আরে আরে, দাম নিয়ে চিন্তা করবেন না, মাত্র 2000 টাকা থেকে শুরু। এখন চাইলেই আপনি আপনার মনের মতো জামা কাপড় পেয়ে যাবেন। আর দামাদামি করবেন না, তাতে করে জামা কাপড়ের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সে আপনাদের মতো দোকানদারদের চালাকি আমি ভালো করেই বুঝি। এখন আপনারা ঈদের সময় বলে সবকিছু দাম বাড়িয়ে বলেন। আরে ম্যাডাম, সে কি বলছেন? এই তো কালকে ম্যাডামরা এলেন আর দেখলেন যে ওরা একই জামা কাপড় কত দামে নিয়ে গেল, আর সেখানে আমি তো মাত্র 2000 টাকাই বলেছি, তাই না? থাক থাক, আমায় আর কাপড়ের দাম বলতে লাগবে না। আমি আপনাদের ব্যাপারে সবকিছুই জানি। ঈদের সময় বলে আপনারা খরিদ্দারদের গলা কেটে নিচ্ছেন। এখন আপনি ওই লেহেঙ্গাটা 1000 টাকায় যদি দেন বলেন, তবেই নেব। মা ছাড়ো, ওটা নিতে হবে না, কারণ আমি জানি এত কম দামে ওটা পাওয়া যাবে না। চলো আমরা বরং গিয়ে অন্য দোকানে দেখি। এই বলে সোনিয়া তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায় ও তারা আবারও একটি অন্য দোকানে যায়, যেখানে গিয়ে রঙ্গিলা দেবী বলে, হ্যাঁ রে মা, তোর কি ওটা পছন্দ ছিল? তাহলে চল আমরা গিয়ে 2000 টাকা দিয়ে ওটা নিয়ে নিই। না না মা, আমার লাগবে না, কারণ আমাদের সংসারের পরিস্থিতি আমিও জানি। এখন আমাদের মতো দারিদ্রদের 2000 টাকা লেহেঙ্গা পরা শোভা পায় না। যদি কম দামে পাই তাহলে কিনবো। আচ্ছা রে মা, ঠিক আছে, তুই এখন যেটা বলবি সেটাই হবে। এই যে দাদা, একটা কম দামি লেহেঙ্গা দেখান তো, ওই 1000 টাকার মধ্যে। দেখবেন ওর থেকে যেন বেশি দাম না হয়। তাহলে ম্যাডাম, আপনারা আমাদের দোকান থেকে চলে যান, কারণ প্রথমত আমরা দোকানে অত কম দামে কোনো কিছু রাখি না, আর দ্বিতীয়ত এখানে একদমই জিনিস বিক্রি করি। এই যে একদমই বিক্রি করেন মানে? কেন, এখানে কি কোনো বোর্ড লাগানো আছে নাকি যে আপনি হঠাৎ করে এরকম বলবেন? সে আমি জানি না। এখন 2000 টাকা থেকে এই লেহেঙ্গা শুরু। নিতে হলে নিন, না হলে আসুন। কাছে টাকা নেই যখন, তখন তাহলে লেহেঙ্গা কিনতে এসেছেন কেন? দোকানদারটি এভাবে বলে অপমান করলে রঙ্গিলা দেবী তখন খুবই রেগে যায় ও সে তখন দোকানদারটির সঙ্গে ঝগড়া করতে থাকে। ঠিক সেই সময় সেখানে রূপা ও তার বাবা বাবলু বাবু সেখানে আসেন এবং তখন রূপা বলে, আরে সোনিয়া, তুমি এসেছো? হয়তো নিশ্চয়ই তুমি ঈদের কেনাকাটা করতে এসেছো, তাই তো? হ্যাঁ এসেছেন, কিন্তু এত কম দামে চাইছেন যেন ওদেরকে ফ্রিতে দিতে পারলেই হয়। দেখুন না, যেখানে আমরা এর আগে 4000 টাকা দিয়ে বিক্রি করেছি, সেখানে ওনারা 2000 টাকাও দিতে পারছেন না। আরে 2000 টাকা? এ তো অনেক কম। এখন উনি এত কম বলছেন, তাও তুমি দামাদামি করছো, যেখানে আমার একটা জুতোর দাম 5000-এরও বেশি। আচ্ছা ওসব ছাড়ো, লেহেঙ্গাটা ভালো আছে, তুমি বরং ওই দামেই নিয়ে নাও। রূপা এভাবে বললে সোনিয়া ও রঙ্গিলা দেবী তখন চুপ হয়ে যায় ও তারা মনমরা করেই সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের কাছে এখন অত টাকা ছিল না
যেটা দেখে বাবলু বাবু তখন বুঝতে পেরে যায় ও তিনি বলেন, হ্যাঁ রূপা, কাকা বাবু ঠিকই বলেছে। এখন আমাদের পরিস্থিতি সত্যিই খুব খারাপ। আর যেখানে আমি তোমাদের বাড়িতেই কাজ করি আর সংসার খরচ বাঁচিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, তাহলে তুমি আমায় আগে বলনি কেন? আমি তো তোমাকে সেদিনই ভালো জামা কাপড় শপিং করে দিতাম, আর এতে করে তোমারও কোনো সমস্যা থাকতো না। না দিদি, আমাদের লাখ টাকার জিনিস লাগে না। খুশির ঈদে খুশি হওয়ার জন্য একটা নতুন জামাই যথেষ্ট। আর এটা শুধু আমার একার ঘরেই হয় না, আমার মধ্যে হয়তো অনেক দারিদ্র আছে, তারাও এই একই সমস্যায় জড়িয়ে আছে। বাবলু বাবু এভাবে বললে রূপা তখন তার ভুল বুঝতে পারে ও সে তখন তার ভুলের জন্য মনে মনে পস্তাতে থাকে। এরপর সে তখন সোনিয়াকে ঈদের শপিং করিয়ে দেয় এবং বাড়িতে গিয়ে তাদের আশেপাশের অসহায় দারিদ্রদের জন্য জামা কাপড় কিনে দেয়, যেটা দেখে বাবলু বাবুও খুবই খুশি হয়ে যায় এবং তার মেয়ে যে সেদিনের জন্যই তার ভুলটা বুঝতে পেরেছে এটা জেনে সে খুবই আনন্দিত হয়। এরপর বাবলু বাবু সোনিয়াকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে, যার ফলে তাদের আর কোনোই সমস্যা থাকে না।